হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি সুখময় যন্ত্রণা তুমি, লেখনীতে নীলা রহমান। পর্ব সংখ্যা 37 থেকে 41। কফি নিয়ে ঢুকলো সাদাফের রুমে। সাদাফ মাত্র প্যান্টের বেল্ট লাগাচ্ছে। ইতস্তত বোধ করছিল সাদাফের সামনে যেতে। প্যান্টের বেল্টটা লাগাচ্ছে এমন হয়েছে নূরকে ঢুকতে কেমন যেন লাগছে। নূর দাঁড়িয়ে রইল দরজায়। সাদাফ নূরের দিকে তাকালো। তাকে নূরের হেজিটেশন বুঝতে পেরে বলল, সমস্যা নেই, ভিতরে আয়। টেবিলের সে কফি রাখ। নূর এক পা দুপা করে টেবিলের কাছে গিয়ে কফি রেখে দাঁড়িয়ে রইল। সাদাফ নূরের দিকে তাকিয়ে কিছু বলল না। রেডি হয়ে হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, কিছু বলবি? এখনো দাঁড়িয়ে আছিস যে? নূর টেবিলের কাছ থেকে হেঁটে হেঁটে সাদাফের কাছে এসে দাঁড়ালো। বলল, আপনি কেন বললেন যে আপনাকে বিয়ে করবে? সে নিজে প্রস্তাব দেবে? সাদাফ বলল নূরের দিকে তাকিয়ে, ঠিকই তো বলেছি, যে আমাকে বিয়ে করতে চায়, যে আমাকে ভালোবাসে তার অবশ্যই মুখ ফুটে বলতে হবে। আমি কি তো সস্তা নাকি? চুপচাপ করে রইল আর পেয়ে গেল? আমার জন্য তো লড়তে হবে। যে আমাকে চায়, আমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়, তাকে তো পরীক্ষা দিতে হবে সে আমাকে আসলে ভালোবাসে কিনা। যদি কারো সামনে সাহস করে বলতেই না পারে, তাহলে আর কি ভালোবাসা? মনে মনে তো সবাই ভালোবাসতে পারে। যে ভালোবাসা প্রকাশ করতে জানে সেটাই ভালোবাসা। আর যদি সে ভালোবাসে, সে সাহস করে বলতে না পারে, তখন জানতে চাইলো বোকা নূর। সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, তাহলে আর কি করবো? সাবাকে বিয়ে করে ফেলবো। আর তুই কেন চাস না আমার বিয়ে হোক? আমি বিয়ে করি। তুই কি মনে করিস আমার টাকা নিয়ে বিয়ে করে আমি বউকে খাওয়াতে পারবো না? তাই বলল সাদাফ। নূর বলল, না না, তা কেন হবে? আমি হঠাৎ আপনার বিয়ের কথা শুনে তাড়াহুড়ো করে এই কথা বলে ফেলেছি। আমি মোটেও আপনাকে ফকির মনে করি না, বিশ্বাস করুন। মেয়েটা যদি আমার মতো লাজুক আর ভীতু হয়, তাহলে বাচ্চাদের সামনে কিভাবে যে বলবে আপনাকে বিয়ে করতে চাই? বলল নূর, তুই লাজুক, তুই ভীতু, তাহলে তোর বাচ্চাদের যে বল রাতে রাতে তুই আমার রুমে আসিস আর কি সব করিস। দেখি তোর লজ্জা আর ভয় কোথায় থাকে তখন। না না, এটা যে বলবেন না। আচ্ছা, আর কোনো উপায় নেই? আপনি কাকে বিয়ে করতে চান সেটা বোঝানোর, বলল নূর। এই মুহূর্তে আর কোনো উপায় দেখছে না। পরে যদি মনে পড়ে তাহলে তোকে জানাবো। বলে সাদাফ রুম থেকে বের হয়ে হঠাৎ মনে পড়লো রাতে নূরকে গলার কাছে একটা কামড় দিয়েছিল। সেটার দাগ কতটা হয়েছে একটু দেখতে। নূরের কাছে সে ঘোমটাটা হঠাৎ ফেলে দিল সাদাফ। নূর ভাগাছাকা খেয়ে গেল হঠাৎ ঘোমটাকে ফেলে দেওয়ায়। ঝরঝরে নূরের সামনে চুলগুলো মুখের ওপর এসে পড়লো। সাদাফ মুগ্ধ হয়ে দেখলো দৃশ্যটি। তারপর গলার কাছে চুলগুলো একটু সরিয়ে দেখলো, স্পষ্ট বোঝা যাচ্ছে মানুষের কামড়ের দাগের মতো। সাদাফ মুচকে হাসলো। তারপর বলল, এখনো জ্বালা করছে? ব্যথা করলে একটু মলম লাগিয়ে নিস, আমার আলমারিতে মলম আছে। নূর মাথা নেড়ে সায় জানালো। সাদাফ কথাটি বলে বের হয়ে গেল। মনে মনে ভাবলো, পাগল নূর সারাদিন এখন পাগলামি করবে আর উপায় খুঁজে বের করার চেষ্টা করবে। তারপর সাদাফ খুশি সারাদিন সাদাফকে নিয়ে ব্যস্ত থাকবে। বিকেল 5টা বাজে। নূর ঘুম থেকে উঠে বিকেলে ড্রয়িং রুমে এসে বসেছে। আজ হুমায়ুন রহমান, ফজলুর রহমান কেউ অফিসে যায়নি। তারাও চা খাওয়ার জন্য নিচে এসে বসেছে। নূর আমতামতা করছে। হুমায়ুন রহমান আর ফজলুর রহমানের সাথে কথা বলেছে কিন্তু কোনোভাবে সুযোগ খুঁজে পাচ্ছে না। হুমায়ুন রহমান নূরকে ডেকে বলে, এদিকে আয় তো মা, কি হয়েছে, কিছু বলবি? নূর উঠে গিয়ে হুমায়ুন রহমানের সাথে বসে বলল, না বড় আব্বু, কিছু বলবো না। তারপর হঠাৎ বলে উঠল, আচ্ছা বড় আব্বু, সাদাফ ভাই কাকে বিয়ে করতে চায়? যদি মেয়েটি ভালো না হয়, যদি মেয়েটি অনেক ঝগড়াতে হয়, যদি আমাকে রিমাকে সহ্য করতে না পারে, তুমি এমন মেয়েকে বিয়ে করিও না প্লিজ। ফজলুর রহমান অবাক হয়ে গেল মেয়ের কথা শুনে। হুমায়ুন রহমান মুচকে আসলেন, হেসে বলেন, তুই কি করে জানলি মেয়েটা ঝগড়াতে হবে? ভালো তো হতে পারে, তোর মতো লক্ষ্মীও হতে পারে। নূর বলল, মোটেও না, আমার মতো কোনোদিন হবে না। আমি তো শুধু একটাই, তোমার আদরের নূর। অন্য কেউ কি আমার মতো হতে পারবে? এই বিয়েটা ক্যান্সেল করে দেওয়া যায় না? সাদাফ ভাইয়ের কি এমন বয়স হয়েছে? পাশের বাড়ির ছেলের তো 30 বছর হয়ে গেছে, এখনো বিয়ে করেনি। আর সামনে তো আমার এসএসসি পরীক্ষা। তাহলে এই সময় যদি বিয়ে করে আমরা কি আনন্দ করতে পারবো বলো? এর থেকে ভালো সাদাফ ভাইকে বলে দাও বিয়ে হবে না। ফজলুর রহমান অবাক হয়ে গেলেন মেয়ের কথা শুনে। এটা স্পষ্ট নূর চাইছে না সাদাফের বিয়ে হোক। তবে কি সাদাফের আগে নূরই সাদাফকে চেয়ে বসবে? মনে মনে ভাবতে লাগলো ফজলুর রহমান। এদিকে সাইমন রুমে গিয়ে ভাবতে লাগলো রিমার কথা। রিমা কলেজে চলে গিয়েছে, সাইমন আজকে ভার্সিটি যাবে না। বিছানা শুয়ে শুয়ে ভাবছে গতকাল রাতের কথা। সাইমনের কল জাগাতে
রিমাকে বলল, বিয়ে করবি প্রেম করবি তাহলে ওকে দিয়ে কাজ করাস না কেন? সাইমন বলল, ছেলে যেহেতু হয়েছে একদিন একদিন তো বিয়ে করতে হবে। কথাটা বলার সাথে সাথে রিমা সাইমনের কলার ধরে নিচে সাইমনকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। তারপর সাইমনের উপর চড়ে বসে বলল, আবার বল কি করবি? বিয়ে করবি প্রেম করবি? আর তোর ঘরে গিয়ে ঘর গুছাবো আমি, তোর কাপড় চোপড় ধোবো আমি, আয়রন করবো আমি, তাই তো এটা বলতে চাচ্ছিস? সাইমন ভ্যাকাচেকা খেয়ে গেল। কি বলবো বুঝতে পারছেন। এদিকে অদ্ভুত অনুভূতি হচ্ছে, রিমায়ের ওপরে উঠে বসে আছে, কেমন যেন একটা ফিলিংস হচ্ছে। ভ্যাকাচেকা খেয়ে বলল, হ্যাঁ বিয়ে তো একসময় করবোই। রিমা যেন রাগে সে হারিয়ে ফেলে আর কিছু বলতে পারছে না। হঠাৎ করে আঁকড়ে ধরলো সাইমনের ঠোঁট। না, এটা কোনো চুমু না। রাগে করে সাইমনের ঠোঁট কামড়ে দিয়ে বসেছে রিমা। এমন কামড় দিয়েছে সাইমন ব্যথায় রিমার কোমরের দু হাতে দিয়ে চেপে ধরলো, চোখ বন্ধ করে ফেললো সাইমন। কিছুক্ষণ পরে সাইমনের ঠোঁট ছেড়ে দিয়ে রিমা সাইমনের উপর থেকে উঠে বলল, এবার যা বিয়ে করে বউকে দিয়ে কাজকর্ম কর, আর সেটা আমার রুমে দেখি। তাহলে জেনে রাখ, তোর কপালে অনেক দুর্গতি আছে। বলে রিমা ঘাট থেকে নেমে বলল, যা রুম থেকে বের হওয়া। সাইমন কিছুক্ষণ অবাক হয়ে পড়ে রইল, কিছু বলে ভাষা নেই। দৃশ্যটি মাথা থেকে যাচ্ছে না কোনোভাবে। রিমা আমার কোমরের উপর বসে ওকে ঠোঁটের চুমু খেয়েছে, সরি থুক্কু কামড় খেয়েছে, যাই হোক ঠোঁট তো ঠোঁট স্পর্শ করেছে। নিচে থেকে এসেছে রিমা। একটি বারবার ভাবতে দেহমান শিহরিত হচ্ছে সাইমনের। সত্য হলো সাইমন একটা পুরুষ মানুষ। এত রাতে ভেবে এইরকম অবস্থায় নিজেকে আবিষ্কার করা, এটি যে ভূমিকম্পের চেয়ে কোনো অংশে কম নয়। হঠাৎ করে মনে পড়লো যে কথাটি বলতে এসেছিল, সে কথাটি বলা হয়নি। কলেজ কম্পাউন্ডে যে ডলারের করে ছেলেদের সাথে কথা বলে হেসে হেসে সে কথা তো বলতে এসেছিল। সাইমন শোয়া থেকে উঠে বসলো, বসে ঠোঁট মুছতে মুছতে রিমার দিকে তাকালো। ভিতরে কেমন যেন লাগছে সাইমন ঠিক বোঝাতে পারবে না, তবে নিচের ঠোঁটকে অস্বাভাবিক ব্যথা করছে, খুব জোরে কামড় দিয়েছে অসভ্য মেয়েটি। সাইমন রিমার দিকে তাকিয়ে কলেজ কম্পাউন্ডে ছেলেদের সাথে হেসে হেসে কথা বলছিল কেন? রিমা, আমার যা ইচ্ছা, যার সাথে ইচ্ছা হেসে হেসে কথা বলবো, তাতে তোর কি? সাইমন, প্রথমত বড় হয়ে তোর সম্মানের সাথে কথা বল, ভবিষ্যতেও সম্মান দিয়ে কথা বলবি। দ্বিতীয়ত, আমার ঠোঁটে তুই চুমু খেয়েছিস, আজকের পর থেকে এই ঠোঁট দিয়ে তুই হেসে হেসে কারোর সাথে কথা বলতে পারবি না। রিমা রেগে যায়। চুমু তুই খেয়েছিলি, আমি কামড় দিয়ে এটা শোধ করে দিলাম হিসাব বরাবর। সাইমন, না বরাবর না। আমি যখন চুমু দিয়েছিলাম তুই মজা পেয়েছিলি, তুই যখন আমাকে দিয়েছিস আমি ব্যথা পেয়েছি, তাই তোকে এখন ব্যথা দিব। রিমা, মানে? সাইমন, মানে কিছু না, তোকে এখন বিছানায় শোয়াবো, তারপর তোর ওপর বসে থেকে তোকে কামড় দেবো। কিন্তু আমি তো আবার অনেক মহান টাইপের লোক। তুই আমার কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে নিয়ে গিয়েছিস, আমি তোকে সুন্দর করে কোলে করে বিছানায় নেব। রিমা, খবরের কাছে আসবি না, না হলে কিন্তু আমি চিৎকার করবো। সাইমন, ডাক তোর বাপ চাচাকে, ভাইকে, তারাও দেখে তুই কামড়ে দিয়ে আমার ঠোঁটটা কী অবস্থা করেছিস, ডাক। বলে রিমাকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেললো সাইমন। যে রিমার উপর উঠে বসবে অমনি রিমা বলে, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আর কখনো কামড় দেবো না, প্রমিস করে বলছি। মনে থাকবে তো? আর কলেজ কম্পাউন্ডে কেন এদিক ওদিক কোনো জায়গায় কোনো ছেলের সাথে হেসে হেসে কথা বলবি না, এটা প্রমিস কর। বললো সাইমন, আমি কথা বললে তোমার কি সমস্যা? তুমিও মানুষের সাথে কথা বলো, আমি তো তোমাকে কিছু বলি না। বললো রিমা, বলিস নি? তাহলে তুই আমার কাজকর্ম করা বন্ধ করে দিয়েছিস কেন? তাহলে তুই আমাকে এসে এইমাত্র কামড় দিল কেন? চিন্তা কর, তুই এমন করেছিস। গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড গান গাইছিস কেন 3 দিন ধরে? আমি একবারে তোকে বলেছি আমার গার্লফ্রেন্ড আছে, বা আমি কাউকে পছন্দ করে বলেছি তোকে? তাহলে তুই কেন এগুলো বানিয়ে নিয়ে মনে মনে চিন্তা করেছিস? আমি কি করবো? নূর তো বললো তোমার সামনে বিয়ে, তো বিয়ে করবে বউ, বিয়ে করো, আমাকে দিয়ে কেন করাবে? বললো রিমা। সাইমন খাটে সুন্দর করে বসলো, বসে রিমার দিকে তাকিয়ে বললো, নূরের কথা এসব পাগলামি। নূর কি বুঝছে? আমি বিয়ে করবো এর জন্য তোর শুনতে খারাপ লেগেছে? মন খারাপ হয়েছে? কেউ আমার বউ হবে, আমার ঘর গোছাবে, কাজ করবে, তো এগুলো শুনতে ভালো লাগেনি? জানতে চাইলো সাইমন। রিমা কাঁদো কাঁদো কণ্ঠে মাথায় দিক ওদিক করে ইশারা করে বোঝালো না। সাইমন ঠোঁটে খেলো এক সিলতে হাসি, মুচকি হেসে রিমার দিকে তাকে বললো, ঠিক আছে যা, আর কাউকে কখনো বিয়ের কথা বলবো না, কোনো গার্লফ্রেন্ডও বানাবো না। এখন থেকে তো আমার ঘরের সব কাজ তুই করতে পারবি না কি?
আমি তোর কাছে ভীষণ অভ্যস্ত। অন্য কেউ আমার ঘরে কোনো কিছু টাচ করে এটা আমার পছন্দ না। আমি কোনো কিছু খুঁজে পাই না। তুই প্রত্যেকটা জিনিস আমার যেখানে রাখা দরকার সেখানে রাখিস। আমি এভাবে অভ্যস্ত হয়ে গেছি। এর জন্য সব কাজ এখন থেকে তুই করবি, মনে থাকবে। রিমা মুচকে হাসলো। সাইমন বিয়ে করবে না এই কথা শুনে রিমার মনে মনে খুশি হলো আর মাথা তুলল। সাইমন রিমার দিকে তাকে বললো, আমি তাহলে এখন যা, অনেক রাত হয়েছে, কেউ দেখলে আসলে সমস্যা হয়ে যাবে। আর আমার বিয়ে নিয়ে মাথা ঘামাতে হবে না, অন্য কেউ আমার ঘরে আসবে না বলে রিমার দিকে আর ফিরে তাকালো না। ওর যা জানার প্রয়োজন ছিল জেনে গেছে, এখন গিয়ে নিশ্চিন্তে ঘুমাবে। বর্তমান ভাবতে ভাবতে সাইমন চোখ গেল দিনের উপরে ঘুমিয়ে পড়লো। এদিকে বেলা বাজছে 5টা। সৌরভ হঠাৎ অফিস থেকে তাড়াহুড়ো করে বাসায় চলে আসলো। আজকে আর অফিস যাবে না, একটা প্রয়োজনীয় কাজ আছে। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দেখে নূরের সাথে। নূর সাদাবকে দেখে অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস হলো, আজ আপনি এত তাড়াতাড়ি? আপনি তো সন্ধ্যার আগে বাড়িতে আসছেন না। সাদাব বললো, একটা কাজ আছে, বন্ধুদের সাথে একটু বাইরে যাবো, তাই চলে এসেছি। আমার জন্য এক কাপ কফি নিয়ে আয়, আমি রুমে যাচ্ছি, ভীষণ টায়ার্ড বলে সাদাব রুমে চলে গেল। রুমে ঢুকে ওয়াশরুমে গেল গোসল করার জন্য সাদাব। এদিকে নূর কফি তৈরি করে রুমের সামনে এসে দাঁড়ালো। দেখলো রুমের দরজা চাপানো। নূর একবার নক করলো। নক করার পর দেখলো ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না, তাই নূর দরজা খুলে ভেতরে ঢুকে পড়লো। ভেতরে ঢুকার সাথে সাথেই দেখলো ওয়াশরুমের দরজা খুলে মাত্র বের হলো সাদাব ভাই। শুধুমাত্র একটা টাওয়াল পেছানো কোমরে, তাও অনেক নিচু করে, যেন আর একটু হলে খুলে পড়বে। চুল ভেজা, শরীর দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। বুকের পশমগুলো বুকের সাথে লেপ্টে, কপালে চুলগুলো যেন কপালের সাথে ভিজে লেপ্টে আছে। নূর সাদাবের দিকে তাকিয়ে বারবার শুকনো ঢোক গিলছে। কোনো ছেলেকে এমন সুন্দর লাগতে পারে কখনো সাদাবকে এমন খালি গায়ে অর্ধ নগ্ন অবস্থায় দেখেনি নূর। পায়ে থেকে মাথা পর্যন্ত বারবার দেখতে আর শুকনো ঢোক গেলছে। সাদাব তাকিয়েছে নূরের দিকে, মনে মনে ভাবছে কীভাবে গিলে খাচ্ছে সাদাবকে। সাদাব এমন অবস্থায় এক পা দুপা করে নূরের কাছাকাছি চলে আসলো। নূরের হাতে কাপটি অস্বাভাবিকভাবে কাঁপছে। সাদাব খেয়াল করে নূরের হাত থেকে কফির কাপটি টেবিলে রাখলো। রেখে নূরকে ধীরে ধীরে দেয়ালের সাথে চেপে দাঁড় করে বলল, এমনভাবে কি দেখছিস? মনে হচ্ছে চোখ দিয়ে আমায় গিলে ফেলবি। তোকে আমি সত্যি সাদাসিধে মনে করতাম, ছোট মনে করতাম, কিন্তু এখন তো দেখছি তুই তলে তলে অনেক চালাক। কীভাবে আমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন? নূর শুকনো ঢোক গিলে কোনো মতে সাদাবের দিকে তাকালো। সাদাব ঘোর লাগা দেখে নূরের দিকে তাকিয়ে আছে। নূর আর এই চোখের সাথে চোখ মেলাতে পারল না। সাথে সাথেই বাঁ দিকে ঘাড় কাত করে ওনাদিকে তাকে চোখ বন্ধ করে ফেললো। সাদাব আরও একটু ঝুঁকে এসে নূরের শরীরের দুই পাশে হাত দিয়ে দেয়ালে চেপে দাঁড়িয়ে নূরের কানে কানে ফিসফিস করে বলল, আমার ভেতর অন্য এক আমিকে জাগ্রত করে তুই সবসময় মুখ ফিরে নিস কেন? সাদাব ডান হাতের আঙুলগুলো নিয়ে নূরের কপালের চুলগুলো একটু একটু করে কপাল থেকে সরিয়ে কানের পিঠে গুজিয়ে দিল। নূরের শ্বাস প্রশ্বাস যেন আরও দ্রুত হয়ে গেল সাদাবের এই অল্প একটু স্পর্শে। সাদাব ঘোর লাগা দিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এই অল্প একটু স্পর্শে এরকম কেঁপে উঠছিস না? তুই যদি বুঝতে পারতি এই মুহূর্তে আমার কী ইচ্ছে করছে, তাহলে হয়তো তোর ভেতরে ভূমিকম্প শুরু হয়ে যেত। নূরের শ্বাস প্রশ্বাস এতটাই দ্রুত হয়েছে যে সাদা ফুলের বুকে ওঠানামা পর্যন্ত স্পষ্ট অনুভব করতে পারছে। সাদাবের জন্য দৃষ্টি আরও ঘোর লেগে যাচ্ছে, কেমন নিজেকে মাথার মতো লাগছে। ডান হাত দিয়ে ধীরে ধীরে নামিয়ে সাদাব নূরের কোমরে ধীরে ধীরে হালকা টানে নিজের একদম কাছাকাছি মিশে নূরকে বলল, কেন তুই বারবার এসে আমার ভেতরে এই অন্য একটা আমিকে জাগিয়ে দিস নূর? তুই কি জানিস আমার অন্য আমিটাকে কতটা ভয়ঙ্কর সহ্য করতে পারবি না? সাদাবের উষ্ণ গরম হেসে আছড়ে পড়ছে নূরের কপালে, ঘালে, সব জায়গায়। নূর যেন নিজের মধ্যে নেই। ভয়ে কি শিহরণে নাকি অন্য কোনো অচেনা অনুভবে নূরের হাত পা কাঁপতে লাগলো। সাদাব নূরের গালে নিজের নাক ঘষে বলল, আজকে তোকে ছেড়ে দিলাম, যা, আজকে আমার এক জায়গায় যেতে হবে, আসলে অনেক জরুরি কাজ। বন্ধু বান্ধবীরা আসবে, হ্যাং আউট আছে, আসতে রাত হবে আমার। কফি খেয়ে বের হয়ে যাই বাইরে, যা, আমি রেডি হবো এখন। নাকি তুই চাচ্ছিস তোর সামনে সব কিছু করি? আমার অবশ্য তাতে কোনো সমস্যা নেই, একদিন তো দেখবি। বলে সাদাব নূরের সামনে টাওয়ালটা এমনভাবে হাত দিল যেন খুলে ফেলবে। সাথে সাথে সাদাবের হাত ধরে ফেললো, চোখ খুলে বললো, কী করছেন? আমার সামনে কি খুলবেন নাকি? কী করবো, তুই তো যাচ্ছিস না, তাই ভাবলাম হয়তো দেখতে যাচ্ছিস, তাই তোর সামনে চেঞ্জ করতে আমার কোনো সমস্যা নেই।
তুই তো দেখবে আর কেউ না বলেই কফির মগটা হাতে নিয়ে কফি থেকে মুখ দিয়ে দেখলো কফি ঠান্ডা হয়ে গেছে। কিছু করার নেই, সময় নেই। তা ঠান্ডা কফিটা এক চুমুক খেয়ে বললো, তাহলে বাইরে যা, আমি রেডি হব, আমার বের হতে হবে। নূরকে বাইরে যেতে না দেখে সাদাব সুরের কাছে এগিয়ে এসে বলল, আসলে চাচ্ছিস কি? কিছু বলবি আমাকে? বের হচ্ছিস না কেন? রামতান্ত করে সামনে ধরে বললো, বলছিলাম যে বলছি কি ওইখানে কি সাবাব আসবে? সাদাব এবার বুঝতে পারলো নূরের সমস্যাটা কোথায়। নূরকে খাবারের জন্য বললো, হ্যাঁ সব বন্ধু বান্ধবীরা যেহেতু আসবে ও আসবে বলে আমার থেকে একটা শার্ট বের করে নূরের সামনে শার্ট পরে বোতাম লাগাতে লাগলো সাদাব। তারপর নূরের দিকে তাকিয়ে একটা আন্ডারওয়্যার বের করে বললো, এখন আমি এটা পরবো, তুই কি এখনো দাঁড়িয়ে থাকবি নাকি যাবি? আচ্ছা, ব্ল্যাক পরবো নাকি রেড পরবো, কোনটা? নূর ভীষণ লজ্জা পেয়ে গেল। সাথে সাথে এক ধরে রুম থেকে বের হয়ে গেল। সাদাব মনে মনে হাসলো। সাদাব জানে নিচে গিয়ে অবশ্যই কোনো একটা ঘটনা পাকাবে, এটা সাদাব আগে থেকে প্রস্তুত। সাদাব আগে রেডি হয়ে একেবারে নিচে নেমে দেখলো হুমায়ুন রহমান, ফজলুর রহমান, নরিন আফরোজ, সামিয়া বেগম সবাই নিচে, এমনকি সাইমন নিচে বসে আছে, কিন্তু নূর কোথাও দেখতে পাচ্ছে না। সাদাব তো চিন্তা ভাবনা করেছে নূর অবশ্যই নিচে থাকবে, কোনো না কোনো ঘটনা তো অবশ্যই পাকাবে। চিন্তা করতে করতে নিচে নামলো। হঠাৎ হুমায়ুন রহমান বলল, কোথায় যাচ্ছে? সাদাব বাবার দিকে তাকিয়ে ভদ্রস্থলের মতো উত্তর দিল, এই তো বাবা, বন্ধুর সাথে একটা গেট টুগেদার আসছে, সেখানে যাচ্ছি, ফিরতে রাত হবে আমার একটু, তোমরা ডিনার করে নিও, আমার জন্য অপেক্ষা করো বলে যেই না বের হয়ে অমনি হুমায়ুন রহমান বললো, দাঁড়াও, এখনই যাচ্ছ কেন? নূরকে তো সাথে নিয়ে যেতে হবে। সাদাব জানতো এমন কোনো কথাই আসবে, কিন্তু অবাক হওয়ার ভান করে বলল, নূর কেন যাবে? ওইখানে তো বড়দের, আমার ফ্রেন্ডদের গেট টুগেদার, ওইখানে আছে কী করবে? হুমায়ুন রহমান মনে মনে বললো, হায় রে নাটক, ঠিকই নূরকে উস্কে দিয়ে এখন এমন ভাব ধরছে কিছুই জানে না। ছেলে একটা পয়দা করেছে, কি খেয়ে আল্লাহ জানে, বহুরূপী একটা ছোট মেয়েটার মাথায় একটা চিবিয়ে খেলো। তারপর বলল, নূর তো সাথে যাবে, ও বায়না ধরেছে, তাছাড়া কোথাও বের হয় না, যাওয়া হয় না, তাই ও তো ওর সাথে যেতে চাইছে, নিয়ে যা। সাথে অবশ্য নূর একা যাবে না, রিমা ও সাইমনও যাবে, সবাইকে একসাথে নিয়ে যা। তুই বন্ধুদের সাথে থাকিস, ওরা তিনজন নিজেদের মতো আড্ডা দিবে, সমস্যা নাই। সারাপ ঘাড় ঘুরে তাকালো সাইমনের দিকে। সাইমন 32 পাটি দাঁত বের করে মিষ্টি একটা হাসি উপহার দিল, যেন কিছুই জানে না। সাহেব মনে মনে হাসলো, জানতো না ঠিকই একটা ঘটনা পাকাবে, ঠিকই সেই অনুযায়ী কাজ করছে। সাদাপো চাচ্ছিল নূরকে নিয়ে যেতে, ওর বন্ধু বান্ধবরা সবাই দেখতে চাইছে নূরকে, তা দেখানোর জন্য নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু একা কীভাবে নিয়ে যাবার কথা বলবে, তাই নূরকে দিয়ে বলিয়ে ছাড়লো। রিমা আর নূর দুজনে রেডি হয়ে সিঁড়ি নামছে। অবাকে তাকিয়ে রয়েছে সাইমন আর সাদাব, যেন চোখে ঘোর লেগে যাচ্ছে, মাতাল হয়ে যাচ্ছে দুজন। এভাবে গেল তো সর্বনাশ হবে। ওদের দিকে তাকিয়ে থাকবে দুই ভাই, মনে মনে একই কথা ভাবছে। দুজনে ব্ল্যাক কালারের পার্টি ড্রেস পরেছে, গলায় ঝুলছে ছোট্ট একটা স্কার্ফ, চুলগুলো সুন্দর ঝরঝরে সিল্কি ছেড়ে রেখেছে, হালকা পাতলা মেকআপ, গোলাপি লিপস্টিক, যেন সদ্য পৃথিবীতে নেমে আসে দুইটা পরী। সাইমন কি মনে করে তাকালো সাদাপের দিকে, দেখো সাদাপ একদিকে তাকিয়ে আছে। সাইমন মনে মনে ভাবলো, আজ যে তাকিয়ে আছে, আসলে সাদাপ ভাই কার দিকে তাকিয়ে আছে, নিজের বোনের দিকে নাকি আমার বোনের দিকে? পরক্ষণে ভাবলো, চারদিকে তাকাক, ওর কি? আবার রিমার দিকে তাকিয়ে রইল সাইমন। সাদাপ হালকা একটা কে এসে সাইমনকে বললো, আমি গাড়ি বের করছি, তাড়াতাড়ি ওদেরকে নিয়ে আয়। সাথে সাথে এই সিচুয়েশন থেকে বাঁচার জন্য বাইরে বের হয়ে গেল সাদাপ। যেভাবে তাকিয়েছিল সবাই না জানি কি মনে করবে যদি খেয়াল করে থাকে। এদিকে বোকানোর মনে করলো এত সুন্দর করে সাজুগুজু করে এসেছে, অথচ সাদাপ ভাইকে ঠিকমতো দেখলো না। বাইরে বের হয়ে গেল, মনটা যেন একটু খারাপ হয়ে গেল নূরের। তিনজন বাইরে বের হয়ে দেখলো সাদাপ গাড়ি নিয়ে অপেক্ষা করছে। সবাই যার যার মতো গাড়িগুলো সিটে বসে গেল। রিমা নূরের পেছনে বসলো, সাইমন স্বাভাবিক আগের মতো সামনে বসলো। সাদাপ কোনো দিকে না তাকিয়ে গাড়ি স্টার্ট দিল, আর চোখে শুধু মিররে একবার নূরকে দেখলো। ভেতরে যেন তোলপা শুরু হয়ে গেছে সাদাপের। মেয়েটা যেন ওকে মেরে ফেলতে চাইছে, আজকাল বড্ড জ্বালাচ্ছে, নূর ভীষণ জ্বালাচ্ছে। নূর যদি জানতো সাদাপের ঠিক কতখানি কষ্ট হয় নূরের কাছাকাছি এলে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা, তাহলে হয়তো বোকানোর কোনোদিনই সাদাপের কাছাকাছি ভিড়ত না। 40 মিনিটের মধ্যে ওরা পৌঁছে গেল নির্ধারিত স্থানে। সাদাপ সাইমনের দিকে তাকিয়ে বলল, ওদের নিয়ে ওই এন্ট্রান্স এর সামনে গিয়ে দাঁড়া, আমি গাড়ি পার করে আসছি। সাইমন ও নূর রিমাকে নিয়ে এন্ট্রান্স এর সামনে চলে গেল। সাদাপ গাড়ি পার করে এসে ওদেরকে
বলল, আয় ভেতরে চল। নূরের বুকটা কেমন দূর দূর করে কাঁপছে। ভিতরে সাবা আপু আসছে, না জানে ওখানে গিয়ে কি দেখতে হবে। চলতে এসেছে সাদাবকে সাবা আপুর কাছ থেকে দূরে রাখার জন্য, কিন্তু ছোট নূরকে পারবে সাদাব ভাইকে সাবা আপুর কাছ থেকে দূরে সরিয়ে রাখতে? মনে মনে ভাবতে লাগলো নূর। চারজনের ভেতরে ঢুকে দেখলো অনেক লোকজন। রিমা নূর পাশাপাশি দাঁড়িয়ে আছে। সাইমন সাদাব একটু এগিয়ে গেল। নূরের চোখ বারবার ঘুরে ফিরে খুঁজছে সাবা আপুকে। একটু সামনে যেতে দেখতে পেল সাবা আপু দাঁড়িয়ে আছে, অনেক সুন্দর করে সেজেছে। আর সাবা আপু এমনি সুন্দর নূরের যেন এখন আজ মনে মনে একটু হিংসে হচ্ছে। নূর থেকে বেশি সুন্দর যেন লাগতে না পারে, তাই রিমার দিকে ফিসফিস করে বল, আপু দেখতো আমাকে কেমন লাগছে, সুন্দর লাগছে কিনা। রিমা অবাক হয়ে গেল, দেখলো নূরকে। বললো, তুই তো কখনো জিজ্ঞেস করিস না সুন্দর লাগে কিনা, তুই তো এমনি সুন্দর, আর কত সুন্দর লাগাতে চাস। নূর বলল, এমনি সুন্দর আর আজকে সৌন্দর্যের পার্থক্য আছে, দেখো আজকে আমাকে আলাদা সুন্দর লাগছে কিনা। রিমা বলল, আলাদা আবার কিভাবে সুন্দর লাগে? সুন্দরকে সুন্দরই লাগে, আলাদা কিভাবে সুন্দর আবার? বলতে বলতে এগিয়ে গেল সাবাপুর কাছে। নূরও রিমা এগিয়ে এলো। সাবায় ওদের সাথে সাথে নূরকে দেখে বলল, হাই প্রীতি, কেমন আছো? রিমা, তোমার কি অবস্থা, কেমন আছো? নূর একটু মুচকে এসে বললো, ভালো আছি, আপনি ভালো আছেন? সাথে সাথে রিমা বললো, হ্যাঁ আপু ভালো আছি, তোমাকে ভীষণ সুন্দর লাগছে। নূর চট করে তাকালো রিমার দিকে। নূরের যেন মনটা ভেঙে গেল। কই, নূরকে তো সাথে সাথে বললো না তোকে ভীষণ সুন্দর লাগছে, কিন্তু সাবাবুকে বললো, তার মানে সাবাবকে বেশি সুন্দর লাগছে। নূর সাথে সাথে রিমার হাত ছেড়ে দিল। রিমার হাত ছাড়তে নূর দেখলো সাবা আপু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সাইমন ও সাদাপের কাছে। তার সাথে সাথে বড় বড় পা ফেলে গেল, সাদাপের হাত ধরে বসলো। সাদাপ অবাক হয়ে গেল, এইভাবে সবার সামনে, এমনকি বাড়িতে কোনোদিন ধরেনি, আজ সবার সামনে এসে সাদাপের হাত ধরলো। সাদাপ অবাক হয়ে নূরের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, হঠাৎ হাত ধরলি, এসে কিছু লাগবে? সাইমন অবাক হয়ে গেল। সাইমনও আপন ভাই এখানে দাঁড়িয়ে আছে, অথচ হাত ধরে ফেললো যে সাদাপের। পরে ভাবলো সাদাব ভাই তো ছোটোবেলা থেকে ওকে সবসময় কোলে করে রাখতো, তাই সাদাব ভাইয়ের নেওয়াটা বেশি। এটা ভাবতে ভাবতে চোখ পড়লো রিমার দিকে। দেখলো রিমার দিকে একটা ছেলে তাকিয়ে আছে। বিপদ সংকেত পেয়ে ওর সাথে সাথে রিমার দিকে হেঁটে গেল। সাবার কাছে এসে দেখলো নূর সারাফের হাত ধরে রেখেছে। সারাফের দিকে তাকিয়ে চোখে চোখ কিছু একটা বোঝালো। তারপর বললো, সারাফ চলো ওইখানে সবার সাথে যে পরিচিত হয়। সারাফ বললো, কোথায়? সাবা বলল, চলো। যেই বারবার হাত টান অনুভব করলো, দেখলো নূর হাত শক্ত করে দাঁড়িয়ে আছে। সাবা বলল, কিছু বলবি, কিছু লাগবে? নূর বলল, আমি একা এখানে ভয় পাই। সব বুঝতে পারছি কি ভয় পায় তার মহারানী, কিন্তু না বুঝার ভান করে বলে, তাহলে ঠিক আছে চল, আমার সাথে চল, আর হাত ছেড়ে হাঁট, আমি তোর সাথে আসছি। নূর বলল, আপনি হাত ছেড়ে দিয়ে আর এমনি সাবা ডাইনিটা তোমার হাত ধরুক, তাই না? কখন না, কিন্তু মুখে বলো, না না আমি হাত ছেড়ে হাঁটলে পড়ে যাবো। সারাপ একদিকে তাকিয়ে রইল নূরের চোখের দিকে। নূর তাকালো সারাপের দিকে, যেন আর একটু তাকিয়ে দেখলো চোর ধরা পড়ে যাবে, তাই নূর চোখ ঘুরিয়ে এদিক ওদিক দেখাতে লাগলো। সাদাব যা আছে মনে মনে তাই হলো, কিন্তু এমন মুখে একটি ভান যেন কিছু বুঝতে পারছে না সাদাব। নূর সাদাবের হাত ধরে রয়েছে। সাদাব এভাবে বন্ধুদের সামনে এগিয়ে গেল। বন্ধুরা সাদাবকে দেখে একে অপরকে ইশারা করতে লাগলো, দেখ বাচ্চা প্রেমিকা নিয়ে এসেছে সাদাব। শাহিন নামে একটা বন্ধু বলল, ইস এরকম পরে একটা বাচ্চা যদি আমার থাকতো, কোলে পিঠে আমিও বড় করে মানুষ করে পরে বিয়ে করতাম। নয়ন বলল, সে ভাগ্য আমাদের কোথায় বন্ধু, আমাদের গার্লফ্রেন্ডরা তো মনে কর আমাদের বয়সী, বউ হয় আমাদের থেকে 2-3 বছরের ছোট। এরকম এই ভাগ্য তো শুধু সাদাফের বাচ্চাটাকে কোলে করে বড় করে তারপর বিয়ে করছে, চিন্তা কর। বলতেই সাদাফ নূর সাবা এগিয়ে এলো বন্ধুদের কাছে। আসতে বলল, কিরে বন্ধু, কি অবস্থা, কেমন আছিস? এটা কে তোর সাথে পুরো পরির মতো লাগতেছে। নূর লজ্জা পেয়ে গেল। পরি বলল, সাদাফের হাত আর একটু খামচে ধরে সাদাফের কাছাকাছি দাঁড়ালো। সাদাফের হাত গিয়ে ঠেকলো নূরের বুকের কাছাকাছি, সেভাবে হাতটাকে জড়িয়ে ধরে রেখেছে। বন্ধুরা চোখ ইশারা করছে। সাদাফ ঘাড় চুলকে বলল, এটা হচ্ছে আমার চাচাতো বোন, নাম নূর। নয়ন ও শাহিন বলল, ও চাচাতো বোন, নাম নূর। নামের সাথে পুরোই জাস্টিস হয়েছে, পুরাই নূরের মতো দেখতে, নূরানি চেহারা। শাহিন বলল, তোমার বয়স কত এখন খুকি? নূরের সাথে সাথে বলল, আমি মোটেও খুকি না, আমার বয়স 16 শেষ হয়ে যাবে সামনের বছর।
না অবাক হয়ে তাকালো সারাপের দিকে। ওর কাশি উঠে গেল, কাশতে কাশতে বললো, তার মানে তোমার এখন 16 হয়েছে তাই তো? নূরে হালকা করে মাথা চেকে বলল, হ্যাঁ। নয়ন সারাপের দিকে তাকিয়ে বলল, মামা আমাকে একটু তাড়াতাড়ি পানি দরকার, আমার মনে হচ্ছে গলাটা শুকিয়ে গেছে। সাফা ওদের কাণ্ডা দেখে হাসছে। সারা তার নূরেরাও আসার আগে ওদের নিয়ে কথা হচ্ছিল। সবাই জানে মেয়েটা ছোট, কিন্তু 16 বছর এটা কেউ জানে না। সবাই এখন মনে মনে ভাবছে এই মেয়ের সাথে বিয়ের দিন বিড়াল মারবে কেমনি। শাহিন নূরের দিকে তাকিয়ে বলল, আচ্ছা নূর, তুমি কি বিড়াল মারা বোঝো? বুঝবে না কেন, কিন্তু বিড়াল আমার খুব প্রিয়, বিড়ালকে মারা আমার একদম পছন্দ না, উত্তর দিল নূর। সাথে সাথে সবাই নূরের উত্তর শুনে এসে দিল। সাফা বলল, কি শুরু করেছিস তোরা, থামবি? সারা বলল, এর জন্য আসতে চাইনি, ওদেরকেও নিয়ে আসতে চাইনি, তোরা জোর করে ছিলি বলে আসলাম, এখন থাম। ওকে, আমরা এখন আর থামাবো, কোনো সমস্যা নেই, কিন্তু মামা তুই বিড়াল মারবি কেমনি? বিড়াল মারা তো পছন্দ করে না তোর ছোট কুকি। বলল না। তারা বুঝলো এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। নূরকে বললো, সাহাবার সাথে 2 মিনিট দাঁড়া, আমি একটু আসছি। নূর সাদাপের হাত আরও জোরে কষে জোরে ধরলো। সাদাপ বলল, কি হলো? ওয়াশরুমে যাবো। ওয়াশরুমে যাবি তুই? নূর বললো, ওয়াশরুমে না যাই, দরজা পর্যন্ত যাবো, আমার একা একা ভয় করে। সাদাপ বললো, তুই কি ছোটো বাচ্চা? এখানে 2 মিনিট দাঁড়া, আমি যাবো আর আসবো। নূর বললো, আমি তো বাচ্চা আর আমার এখানে একা একা ভয় করে, আমি আপনাকে ছাড়া কোথাও থাকবো না। নূরের মনে মনে চিন্তা করতে তারপর হাত ছেড়ে দেয়। আর সাফা যে কোনো জায়গায় কথা বলে চুপচাপ করে নূর সাদাবকে ছাড়বে না, প্রয়োজন ওয়াশরুমের দরজা পর্যন্ত নিয়ে যাবে। সাদা বললো, আচ্ছা আচ্ছা, তুই তাহলে বাচ্চা না, তাহলে চল আজকে তোকে যে ফিডার খাওয়াবো। নয়ন বলল, এমন করছিস কেন? জানো ওয়াশরুমের পর্যন্ত নিয়ে যায়, একটু ভালো করে ফিডার খাইয়ে আনিস বাবুটাকে। এদিকে সাইমন এসে দেখলো রিমা একা দাঁড়িয়ে আছে। রিমার সামনে এসে বলল, ছেলেটা কে ছিল? রিমা এদিকে দেখে তাকালো। তাকে বললো, কোন ছেলেটা? সাইমন বলল, আমাকে বোকা পেয়েছি, একটা ছেলে তোকে দেখে হাসছিল। রিমা বলল, আমাকে দেখে হাসছিল? আমি তো হাসছিলাম না, আর কেউ আমাকে দেখে হাসলে এটা কি আমার দোষ? সাইমন আরও একটু কাছে এসে বললো, দেখ রিমা, তোর সাথে কিন্তু আমার শান্তি চুক্তি হয়েছে, তুই কিন্তু কারোর সাথে এসে কথা বলতে পারবি না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রিমা অবাক হয়ে তাকালো সাইমনের দিকে, কোনো কথা কোন দিকে নিয়ে যাচ্ছে। কোনো ছেলে ওকে দেখে হাসলো, কিছুই জানে না রিমা। এদিকে এত কিছুর পরও নূর হাত ধরে রেখেছে সাদাবের। নূর আজ ঠিক করে রেখেছে সাদাবকে এক মুহূর্তের জন্য একা ছাড়বো না। সাদাব তাকালো বন্ধুদের দিকে। নয়ন সাদাবের কানে কানে চেয়ে বললো, যা না, বাবুটাকে কোলে করে নিয়ে ওয়াশরুমে যা, ফিডার খাবে তোর বাবু, ভালো করে খাওয়া, না হলে বাসার রাতে বিড়াল মারতে পারবি না। আর তুই খেলাধুলা না করতে পারলে আমি তোর বউকে গিফট করবো ভেবে রেখেছি, সেই প্ল্যানের ওপর 1 বালতি পানি পড়ে যাবে। সারা বিরক্ত হয়ে তাকালো নয়নের দিকে, তারপর বললো, থামবি তুই? আমি আছি আমার জ্বালায়। মনে মনে ভাবতে লাগলো, হ্যাঁ তুই ওসবে গিফট কর, আর এই পাগলিটা যে বাড়ি শুধু মানুষকে দেখিয়ে বেড়ায়। দেখো দেখো, আমাকে বিয়ের উপহার দিয়েছে সারা ভাইয়ের বন্ধুরা। সাইমন এদিক ওদিক তাকিয়ে বললো, ওই পাশে চল, অনেক ছেলে আছে এখানে, এখানে তোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর দাঁত কেলে হাসছে। রিমা বললো, আসছি, আসলে আমি বুঝতে পারছি না তোমার সমস্যাটা কি, আমি তো কাউকে দেখে হাসছি না। সাইমন বললো, এটাও আমার সমস্যা, তোকে দেখে আর একজন হাসবে কেন? তোকে দেখে হাসার অধিকার কারণ নয়, তুই আমার সাথে ওই পাশে চল, আমি যেখানে থাকবো সেখানে তুই থাকবি, একা একা কোথাও যাওয়ার চেষ্টা করবি, পা দুটো ভেঙে তোর হাতে ধরে দিব আমি। বলে রিমার হাত ধরে আরও একটু সামনে নিরিবিলি জায়গায় নিয়ে গেল সাইমন। এদিকে সাদাপের আসলে ওয়াশরুম পেয়েছে, কিন্তু কোনোভাবে নূর ছাড়ছে না। সাদাপ বলল, নূর কি শুরু করেছিস বাচ্চাদের মতো? আমি যাবো আর আসবো, সবাই কি বলবে বলতো তোকে যদি আমি সত্যি সত্যি ওয়াশরুমে নিয়ে যাই? নূরও নাচের বান্ধা, নূর আজকে সাদাপকে ছাড়বে না। একে তো সাবাপও অনেক সুন্দর করে সেজে করে এসেছে, তার উপর নূরের বাসা থেকে নিজে নিজে প্রমিস করে এসেছে আজকে সাদাপকে 1 সেকেন্ডের জন্য একা ছাড়বে না। তাই আমতামতা করে বলল, আমি দরজা পর্যন্ত যাবো, কিন্তু তারপর আপনাকে এখান থেকে আমি একা ছাড়বো না। সবাই কীভাবে আপনার দিকে তাকিয়ে আছে যেন খেয়ে ফেললে এরকম দৃষ্টি। সব বিরক্ত হয়ে বললো, তুই তো সারাদিন খেয়ে কুল পাস না, তোর চোখ দিয়ে তোর মনে হয় আমাকে সারাদিন
ভরা, খেতেও থাকিস, আর একজন খাবে কিভাবে? নূর বলল, আমি চোখ দিয়ে খাই মানে? আর তাছাড়া ভুলে যাবেন না, আমি আপনার প্রতি বেশি, পাশের রুমে থাকি, আমার অধিকার আপনার উপর সব থেকে বেশি। কি প্রতিবেশী, তাই আমাকে খাওয়ার অধিকার তোর বেশি? মানে কি বললি তুই এটা? আমি কি কোনো খাবার যে আমাকে তুই খাবি না কে খাবে এটা নিয়ে আলোচনা করছিস? ঠিক আছে চল, ওয়াশরুমে পর্যন্ত চল, আমার ওয়াশরুমে যেতে হবে বলে নূরের হাত ধরে ওয়াশরুম পর্যন্ত নিয়ে গেল। ওয়াশরুম পর্যন্ত এসে সালাম নূরের থেকে হাত ছেড়ে বলল, এবার খুশি? তাহলে এবার চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি, এক পাও নড়বি না, আমি যাবো আর আসবো। নূর মাথা নেড়ে সম্মতি জানালো। সালাম ওয়াশরুমের ভিতরে গেল। 5 মিনিট পর বের হয়ে দেখলো নূর কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। একটা ছেলে দাঁড়িয়ে নূরের সাথে কথা বলছে। সালাম ধীরে ধীরে সামনে এসে দেখলো। নূর সালামকে দেখে আবার সালামের হাত খপ করে ধরে ফেললো। সালাম জানতে চাইল ছেলেটিকে। নূর বলল, আমি তো চিনি না, অনুষ্ঠানে এসেছে বললাম, আমাকে নাকি পরীর মতো লাগছে। সালাম চট করে তাকালো ছেলেটির দিকে। ছেলেটা আমদান করে বলল, আসলে না, মেয়েটি আসলে অনেক সুন্দর, তাই বলছিলাম আর কি। এই প্রোগ্রামের সবচেয়ে সুন্দর পরিমতো মেয়েটি হচ্ছে নূর। আপনি কি ওনার বড় ভাই? সালাফের উদ্দেশ্যে জানতে চাইল ছেলেটি। সালাফ নূরের হাতটি শক্ত করে ধরল, তারপর বলল, না, আমি পরিমতো মেয়েটির চাচাতো আপন ভাই না। বলে নূরের হাত ধরে একটু দূরে, সেখানে কেউ নেই, সেখানে নিয়ে গেল। নিয়ে নূরকে বকাঝকা করতে লাগলো। কেন একটি আগন্তুক অপরিচিত লোকের সাথে কথা বলছিলি, হাসছিলি, তুই চিনিস ওই ছেলেটাকে? আমি বের হতে দেরি হলো, তোর সাথে যদি খারাপ কিছু করতো ওয়াশরুমের ওখানে নিরিবিলিতে কেন হেসে হেসে কথা বলছিলি? চিনিস ওই ছেলেটাকে? নূর মাথা না বসালো, তারপর কাঁদো কাঁদো ভাবে বললো, আমি কি করব? উনি তার আমার সাথে ইচ্ছে করে কথা বললেন। কেউ কথা বলতে আসলে বুঝি তার সাথে খারাপ ব্যবহার করে? সালাফের মেজাজ অনেক গরম হয়ে গিয়েছে। নূরের দিকে তাকিয়ে বলল, শাহিন তো আমার হাত ধরেছিল, কারণ কি আমার দিকে তাকিয়েছিল এই জন্য। তুই কেন তাহলে আর একজনের সাথে হেসে হেসে কথা বলছিলি? তোকে পরিমতো লাগছে বলেছে আর তুই গলে গিয়েছিস, তাই না? নূর মাত্র কিছু একটা বলবে তার আগে সালাফ নূরের হাত শক্ত করে ধরে দেয়ালের সাথে চেপে ধরে নূরের ঠোঁট মিশিয়ে দিল। নূরের সাথে সাথে সালাফের শার্টের কলার দিতে ধরে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু সালাফ খুবই উগ্রভাবে নূরের ঠোঁটে চুমু খাচ্ছে। কোনোভাবে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছে না সালাফ। কেউ একজন সুন্দর বলবে, তার সাথে এসে এসে কথা বলতে হবে, এর জন্য সমস্ত রাগ, সমস্ত অভিমান যেন নূরের ঠোঁটের উপরে দিতে লাগলো সালাফ। নূরের কোমল ঠোঁটে সালাফের এই উগ্রতা যেন নিতে পারছিল না। নূর চোখ বেয়ে দুফোঁটা জল করে পড়লো। সালাফ নিজের হাতে আগলে অনুভব করলো নূরের চোখের পানি। সালাফ ধীরে ধীরে উগ্রতা কমিয়ে দিল। নূরের ঠোঁট ছেড়ে নূরের দিকে তাকিয়ে দেখলো নূরের নিচের চুটি অস্বাভাবিক ফুলে গিয়েছে, লাল হয়ে আসছে। সালাফ নিজের উপর নিজের ভীষণ রাগ হলো। উপরের দিকে তাকিয়ে বড় একটি দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর আবার খুব সুন্দর করে আদরের সাথে নূরের ঠোঁটে ঠোঁট মিশিয়ে ধীরে ধীরে চুমু খেতে লাগলো সালাফ। নূর এবার যেন ফাঁসে হলো সালাফের কলাসহ গলার কাছটায়। কয়েকটা জায়গায় সালাফ নূরের হাতের নখ লেগে ছুলে গেল। সালাফ অনেকক্ষণ পর নূরকে ছেড়ে দিয়ে নূরের কপালের সাথে কপাল ঠেকে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। নূর চোখ বন্ধ করে রেখেছে, হাঁপাতে হাঁপাতে জোরে জোরে নিঃশ্বাস ছাড়লো, যেন প্রাণ ফিরে পেল। এখন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ছাড়ছে না। মনে হচ্ছিল একটু আগে যেন মরে যাবে নূর। এখনও 2 হাত দিয়ে খামচে ধরে আছে সালাফের শার্টের গলা। সালাফের গলা ভীষণ জ্বলছে। নূরের নখের আঁচড়ে বেশ কিছু জায়গায় ক্ষত হয়েছে। সালাফ নূরের কপালে গালে নাক ঘষতে ঘষতে বলল, কখনো কোনো ছেলের সাথে হেসে হেসে কথা বলবি না নূর, আমি সহ্য করতে পারি না, ভীষণ জ্বালা হয় আমার বুকের ভেতরে। কখনো যেন না দেখি আমি ছাড়া অন্য কোনো পুরুষের সাথে তুই হেসে তো দূরে, একটু সামনে গিয়ে কথা বলেছিস। তুই সুন্দর একটা দেখা এবং বলার অধিকার শুধু আমার, অন্য কারণ না। তুই নিজেও আয়নায় তোকে দেখে সুন্দর বলতে পারবি না। এগুলো বলে সালাফ নূরের কপালে কপাল ঠেকিয়ে চোখ দুটো স্থির করলো নূরের ঠোঁটের এক কোণে বেশ ক্ষত হয়েছে, বোঝা যাচ্ছে একটু কেটে গিয়েছে হয়তো। ঠোঁট ফুলে লাল হয়ে আছে, দেখলে যে কেউ বুঝতে পারবে ঠোঁটের ওপর বিশাল অত্যাচার হয়েছে কিছুক্ষণ আগে। সালাফ নিজের বৃদ্ধা আঙ্গুল দ্বারা নূরের ঠোঁটটি সুন্দর করে মুছতে মুছতে বলল, ব্যথা করছে, জ্বালা করছে, আমি দুঃখিত, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি। লিপস্টিক সাথে সে থাকলে বের করে, একটু লিপস্টিক দিয়ে নিয়েছি, তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। নূর মাথা চায় কি সাহায্য জানালো। সালাফ নূরের হাত থেকে ব্যাগটা নিয়ে একটি হালকা পিঙ্ক কালারের লিপস্টিক বের করলো। নিজের হাত দিয়ে নূরের ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিতে লাগলো। এখন থরথর করে কাঁপছে নূর।
সব অনুভূতিগুলো নূরের কাছে নতুন। সারাপ নিজ হাতে পরম যত্ন করে নূরের ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে, যেন একটু জোরে দিলে নূর ভীষণ ব্যথা হবে, ঠিক ততটাই যত্নে। এদিকে সাইমন ঘুরে ফিরে এদিক ওদিক তাকাচ্ছে, এলোমেলো দৃষ্টি ফেলে। রিমা জিজ্ঞেস করলো, কি হয়েছে, এদিক ওদিক দেখছো কেন? সাইমন বলল, দেখি তোর কোনো আশিক আবার ওত পেতে কোথায় বসে আছে। এখন তো মনে হচ্ছে বাকি জীবন আমার তোর সাথে বডিগার্ড হয়ে ঘুরতে হবে, চারপাশে তো তোর আশিকের অভাব নেই। দেখলে আপনা আপনি দাঁত কেলিয়ে হাসে। রিমা খুব বিরক্তি নিয়ে তাকালো সাইমনের দিকে, তারপর বলল, আর একটা বাজে কথা বললে আমি এখান থেকে চলে যাব, আর এক মুহূর্তে এখানে দাঁড়াবো না। তুই যে দেখ তারপর কি হবে সেটা তো জানিস। তোকে সুন্দর করে কোলে করে নিয়ে বিছানা টুপ করে ফেলে তোর ওপর বসে তোর ঠোঁট কামড়ে দিব, যা তুই আমার সাথে করেছিস তার প্রতিশোধ দিব। আর তোর বাপ চাচা ভাইদের বলবি তুই আমার সাথে কি করেছিস, বলল সাইমন। সারাপ নূরকে জিজ্ঞেস করলো, কেমন লাগছে এখন? নূরের গালে হাত দিয়ে স্লাইড করতে করতে নূরের চুলের পেছনে মুঠি ধরে নূরের মাথাটা একটু উঁচু করে বলল, কখনো কোনো ছেলের সাথে কথা বলবি না, মনে থাকবে। নূর বলল, আপনি তো কথা মেয়েদের সাথে কথা বলেন। সাবাপু তো আপনার হাত ধরে ঘুরে, তখন আমি যা করি তুই কি তাই করবি? আমি তো 4টে বিয়ে করতে পারবো, আমার অধিকার আছে। তুই কি 4টে বিয়ে করতে পারবি, বললো সাদাব। নূর বলল, তাহলে আপনি 4টে বিয়ে করবেন? করতে পারি, এক বউ দিয়ে যদি না পোষায় 4টাও করতে পারি, আর যদি এক বউয়ে পুষিয়ে দিতে পারে তাহলে করব না, যা প্রমিস। নূরের দিকে দুষ্টু চোখে তাকিয়ে কথাটি বলল সাদাব। নূর জানতে চাইল, কি করলে পোষাবে আপনার? সাদাব বলল, দিন রাত আমার সাথে। তারপর আর কিছু বললো না, একদৃষ্টে তাকিয়ে রইল নূরের দিকে। নূর জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাবের দিকে। এত কথা এখন জানতে হবে না, যখন সময় তখন কাছে কর্মে বুঝিয়ে দিব, চল, সব অপেক্ষা করছে, বলে নূরের হাত ধরে বন্ধুদের সাথে নিয়ে গেল সাদাব। বন্ধুদের কাছাকাছি আসে সবাই বলে উঠল, কি রে, ফিডার খাওয়ানো হলো? তা পুরোটা খেতে পেরেছিল তো ফিডার? সব চোখ রাইনে তাকালো নয়নের দিকে, তারপর বলল, বাজে কথা বলবি না, ও ছোট, ওর সাথে এভাবে কথা বল। ওর মধ্যেই নয়ন বলল, ও ছোট তাই না, আমরা বললে ছোট, তুই কোলে নিয়ে ইয়া বেবি বলে সমস্যা নাই, আর আমরা একটু ওয়াও বললে সমস্যা। নূররা কেন যেন হঠাৎ করে অনেক লজ্জা লাগছে, গালগুলো লাল হয়ে যাচ্ছে। সারাপ নূরের দিকে তাকালো, দেখলো নূরের লাজুক চেহারা। নয়নের দিকে তাকিয়ে বলল, চুপ করে এবার, সাবা কোথায়? নূর মুখ তুলে তাকালো সারাপের দিকে, মনে মনে ভাবলো, আবার সাবাকে খুঁজছে কেন, উনি কি কাজ আছে সাবাবের সাথে? মনে মনে রাগ করতে লাগলো নূর। সারাপ জানে নূর রাগ করবে, কিন্তু লজ্জা থেকে বাঁচতে সবার কথা বলে রাগ তুলে দিবে, লজ্জা থেকে রাগ ভালো এই মুহূর্তে। ধন্যবাদ সকলকে, ভুলটি ক্ষমা দৃষ্টি দেখুন। গল্পটি কেমন লাগলো